This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পটের খবর তো আপনাদের সামনে তুলে ধরবো, তবে আজকের হটস্পটে হট টপিক কোনগুলো সেটা আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, কারণ বেশ কিছু এক্সক্লুসিভ নিউজ, বেশ কিছু এক্সক্লুসিভ স্টোরি আজ থাকছে। তবে সবার আগে হটস্পটে ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাই। খতম কেশব, এই কেশব রাওকে খতম করার পর বলা হচ্ছে কেন সব থেকে বড় সাফল্য কেন্দ্রের সেই কেশবের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সেকেন্ড ইস্যু কি, মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক করেন উত্তরবঙ্গে, সেই প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক থাকতে বলছেন পুলিশকে। কেন সতর্ক থাকতে বলছেন, কাদের থেকে সতর্ক থাকতে বলছেন, ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরবো। থার্ড ইস্যু কি, আকাশের রহস্য। হ্যাঁ, ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে জায়গায় রয়েছে সেটা আমাদের প্রত্যেকের জানা, কিন্তু তার মাঝে আকাশের রহস্য মানে কলকাতার আকাশে ড্রোন কারা পাঠালো, এতগুলো ড্রোন কোথা থেকে এলো, সেটাও ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরবো। তবে হটস্পটে সবার প্রথমেই মাওবাদী খতমের খবর আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ বেশ কয়েকদিন ধরে মাওবাদী অভিযান চলছে। কারণ অমিত শাহ তিনি তো পরিষ্কার বলেছেন যে 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত দেশ করতে হবে, কিন্তু সেই মাওবাদী অভিযান যে চলছে সেই মাওবাদী অভিযানে সব থেকে বড় সাফল্য বলা হচ্ছে কারণ কেশব রায়ের মৃত্যু। কেশব রাওয়ের মৃত্যু কেন বড় সাফল্য সেটা বলুন, আমি একটুখানি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাই, কারণ যারা কেশব রাওকে চেনেন তারা জানেন, কিন্তু যারা চেনেন না কত বড় মাওবাদী নেতা সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি একটুখানি যদি দেখাই, নামবালা কেশব রাও যে বাসবরাজ নামে ভীষণ পরিচিত, তার বয়স 68, শ্রীকাকুলামে বাড়ি, পেশায় ইঞ্জিনিয়ার। এই কেশব রাও যথেষ্ট মাওবাদী মহলে পরিচিত, কারণ সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক কেশব রাও, তার মৃত্যু হয়েছে। তার একটুখানি জার্নিটা দেখাই, পরের স্লাইড। শ্রীকাকুলামের উত্তপ্ত বাম আন্দোলনে হাতে খড়ি হয়েছিল এই কেশব রাওয়ের, তৈরি করেন রেভলিউশনারি স্টুডেন্টস ইউনিয়ন, অর্থাৎ তার রাজনীতিতে আগমন হচ্ছে ঠিক এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। পরের প্লেট 80-র দশকে ছাত্র সংঘর্ষে গ্রেপ্তার হয়েছিলেন এই কেশব রাও। এটাই প্রথম, এটাই শেষ। কেশব রাওকে তারপর থেকে কেউ কোনোদিনও গ্রেপ্তার করতে পারেনি। তারপরে প্লেট এলটিটির কাছে, ভাবুন এলটিটির কাছে গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ নিয়েছিলেন এই বাসবরাজ, আর তিনি যখন প্রশিক্ষণ নিয়েছেন তখন তো তিনিও প্রশিক্ষণ দেবেন, কারণ তিনি ওই পদেই ছিলেন। তারপরে প্লেট বস্তারে গেরিলা ফৌজে প্রথম কমান্ডার এই বাসবরাজ। স্বাভাবিক, এলটিটির থেকে ট্রেনিং নিয়েছে সে, তাই বস্তারে যে গেরিলা ফৌজ ছিল তার প্রথম কমান্ডার ছিল বাসবরাজ ওরফে কেশব রাও। পরে প্লেট অবুজমারের জঙ্গলে মাও গেরিলাদের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি এবং 20,000 গেরিলা তৈরির কৃতিত্ব এই তেলেগু নেতার। এবার আস্তে আস্তে বুঝতে পারছেন তো কেন কেশব রাওয়ের মৃত্যু এত বড় সাফল্য হিসেবে দেখছে কেন্দ্র। আরো বেশ কিছু গুণ রয়েছে, আরো বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ছত্তিশগড়ের মাওবাদী ত্রাস হিদমা মাধবীর মেন্টর ছিল এই বাসবরাজ। বলছি না, যারা মাওবাদী সময় সম্পর্কে ভীষণভাবে অবগত থাকেন তারা জানেন, হিদমা মাধবী সম্পর্কে জানেন, যিনি ছত্তিশগড়ে মাওবাদীদের ত্রাস ছিল তাকে একেবারে মাটি থেকে তুলে এনে ট্রেন্ড করে একেবারে সাকসেসফুল মাওবাদী হিসেবে পরিণত করেছিলেন কে, এই বাসবরাজ। যার ছবি দেখতে পাচ্ছেন এই কেশব রাওই কিন্তু হিদমা মাধবীর মেন্টর ছিল। পরের প্লেট, এটাই লাস্ট একেবারে শেষ প্লেট, নিজের হাতে তৈরি করেছিলেন মাও গেরিলা বাহিনী সবচেয়ে এলিট অংশ ব্যাটালিয়ন 1। বুঝতেই পারছেন এই ব্যাটালিয়ন 1 যিনি গঠন করেছিলেন তারই মৃত্যু হলো। আর এখানেই শেষ কথা নয়, সত্যি কথা বলতে বাসবরাজ কতটা ভয়ঙ্কর সেটা বলতে গেলে না কয়েক ঘন্টা কম পড়ে যাবে।
বাসবরাও এনকাউন্টারে খতম হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই সোশ্যাল মিডিয়ায় কি লিখছেন জানেন? তিনি লিখেছেন, মাও দমনের ল্যান্ডমার্ক অভিযান। আজ ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযানে 27 মাওবাদীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছিল সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশবরাও ওরফে বাসবরাজ। মাও মুভমেন্টের শিরদাঁড়া সে। গত 3 দশকে প্রথমবার এত বড় মাপের নেতাকে নিকেশ করা হয়েছে। তাহলে বুঝে গেলেন কেশবরাওকে, বাসবরাজকে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কেন কেন্দ্র এত বড় সাফল্যের গান গাইছে। এবার আজ সারাদিন কিভাবে তাকে নিকেশ করা হলো আর কার কার মৃত্যু হলো সেই ঘটনাটা প্যাকেজ আকারে আপনাদের জন্য। 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। চলতি বছরের 21শে মার্চ সংসদে দাঁড়িয়ে টার্গেট বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাজটা যদিও আগেই শুরু হয়ে গিয়েছিল। গত বছর থেকে দেশকে মাওবাদী মুক্ত করতে আটঘাট বেঁধেই আসরে নেমেছিল কেন্দ্র। চলতি বছরের মাঝামাঝি দাঁড়িয়ে সাফল্যের খাতা বেশ পূর্ণ। দেশে মাওবাদী অধ্যুষিত এলাকা চিহ্নিত করে কাজ শুরু হয়েছিল 2015 সালে। তথ্য বলছে 2015-এ দেশে মাওবাদী হটস্পট ছিল 35 জেলা। 2018 সালে সেটা কমে দাঁড়ায় 30 জেলায়। 2021-এ দেশে মাওবাদী হটস্পট 25টি জেলা ছিল। 2023-এ তা কমে দাঁড়ায় 12-তে। 2025-এ দেশে মাওবাদী হটস্পট এখন 6টি জেলা। চলতি বছরের এপ্রিলে বিরাট বড় সাফল্য আসে 3 রাজ্যের যৌথ বাহিনীর অভিযানে। ছত্তিশগড়ে বিজাপুরে 1000 মাওবাদীকে জঙ্গলের মধ্যে ঘিরে অভিযান শুরু হয়। বাইরে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে মাওবাদী নিকেশ অভিযানে যৌথ বাহিনীর 20,000-এর টিম। বলা হয় এটাই দেশের সবথেকে বড় মাওবাদী নিকেশ অভিযান। একের পর এক বড় মাওবাদী নেতা মৃত্যুর খবর আসতে শুরু করে। অভিযান এখনো শেষ হয়নি। তথ্য বলছে চলতি বছরে শুধু ছত্তিশগড়ে নিহত 200-রও বেশি মাওবাদী। এর মধ্যে শুধু বস্তার ডিভিশনের 124 মাওবাদী খতম। গত বছর দান্তেওয়াড়া নারায়ণপুর জেলার সীমানায় বাহিনীর সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় 38 জন মাওবাদী। 2024 সালে শুধু ছত্তিশগড়েই খতম 219 মাওবাদী। অভিযান চলছে, মাওবাদীর সংখ্যাও কমছে। বড় লিডারদের মৃত্যু চির ধরাচ্ছে মাওবাদীদের মনোবলে। স্বরাষ্ট্রমন্ত্রী বেঁধে দেওয়ার সময় শেষ হতে আর 1 বছরও বাকি নেই। টার্গেট পূরণের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। 2026-এর এপ্রিল থেকে মাওবাদী মুক্ত দেশ দেখার আশাও ক্রমশ বাড়ছে। ছত্তিশগড়ের কথা আপনাদেরকে দেখালাম, শোনালাম, কারণ ছত্তিশগড়ে মাওবাদী অভিযানে সাফল্য এসেছে। কিন্তু আমার রাজ্যে কি হচ্ছে? আমার রাজ্যে উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভা থেকে তিনি সতর্ক হওয়া বার্তা দিচ্ছেন পুলিশকে। তিনি বলছেন জঙ্গি ঢুকছে, পড়শি রাজ্য থেকে জঙ্গি ঢুকছে। জঙ্গি ঢুকে মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবারে একাধিক ঘটনা ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের তথ্য নিয়ে চলে যাচ্ছে। তাই সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও সতর্ক থাকার বার্তা দিচ্ছে। প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দিলেন আজ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে।
দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সতর্ক হওয়ার কথা বলছে, তার মানে নিশ্চয়ই কিছু ঘটছে, নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ, সেরকমই খবর তো আপনাদের সামনে তুলে ধরবো। কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোন দেখা গেল, আর কোথায় কোথায় দেখা গেল সেটা ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর কলকাতায় 2টি ড্রোন উড়ে যায়, এবং কোন কোন জায়গায় সেই ড্রোনগুলি দেখা গিয়েছে? জওহরলাল নেহেরু, ফোর্ট উইলিয়াম, হুগলি সেতু, হেস্টিংস, এবং কোন দিক থেকে গেছে সেটা যদি আপনাদের একটুখানি পরিষ্কার করে দিই, যে মহেশতলা থেকে বেহালার দিক থেকে 8 থেকে 10টি রহস্যময় ড্রোন আসে। এই যে মহেশতলা বেহালা থেকে প্রায় 7 থেকে 8টি রহস্যময় ড্রোন উড়ে আসতে দেখা যায়। হেস্টিংস এলাকায় উঠতে দেখা গিয়েছে এই রহস্যময় ড্রোনগুলি, ঠিক হেস্টিংস এলাকা। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কোনগুলো জানেন? এই যে জায়গাগুলোকে আমরা মার্ক করে দিয়েছি না, জওহরলাল নেহেরু রোড, ফোর্ট উইলিয়াম, হেস্টিংস, এই হুগলি সেতু এলাকা, এই জায়গাগুলো বেশিরভাগ অংশ কিন্তু রেড জোন, অর্থাৎ এখানে কিন্তু ড্রোন উঠতে পারে না। এবং এই জায়গাগুলো কিন্তু একাধিক জায়গা, বেশিরভাগ জায়গা কিন্তু সেনার অধীনে পড়ে। তাহলে ওই জায়গায় ড্রোন ওড়ালো কে, কি কারণে উঠলো, এতগুলো ড্রোন কিভাবে উঠলো, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোন। রাতের অন্ধকারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এলো এই ড্রোন, কারা ওড়ালো, তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিতে। মহেশতলা বেহালা থেকে 7টি ড্রোন উড়ে আসে। হেস্টিংস এলাকা, হুগলি সেতু, ফোর্ট উইলিয়াম, জওহরলাল নেহেরু রোডের ওপর দিয়ে ড্রোন উঠতে দেখা যায়। 4টি ড্রোন ময়দান হয়ে ভিক্টোরিয়া যায়। 5টি ড্রোন পার্ক সার্কাসের উপর দিয়ে উড়ে যায়। 2টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতায়। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। ওই ড্রোনগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয়দুর্গ, সাবেক ফোর্ট উইলিয়ামের আশেপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কোথা থেকে এলো ড্রোনগুলি? ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কাছেও রিপোর্ট এসেছে, বেশ কিছু ড্রোন দেখা গিয়েছে বলে তাদের কাছেও খবর। ময়দান সহ বিভিন্ন থানাকে সতর্ক করে লালবাজার। সেনা, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও এসটিএফ তদন্ত করছে। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও। বাংলাদেশের ড্রোন নাকি আমাদের কোনো এক্সারসাইজের জন্য এগুলো কন্ডাক্ট করছে, না সিভিলিয়ানসরা এটা ইউজ করেছে, এটা কিন্তু দেখার মানে এখনও কিন্তু এটা স্পষ্টভাবে উপরে আসেনি। ময়দান এরিয়া ইজ কোয়াইট নিয়ার টু ফোর্ট উইলিয়াম, এই কথা কিন্তু আমরা বলতে পারি ইয়েস, ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। আমি জানি না বাংলাদেশ এখনই অত দুঃসাহস দেখাবে কিনা। পাকিস্তানের শিক্ষা তো হয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার করার, কিন্তু তাদের স্লিপার সেলরা কিছু করছে কিনা সেটার উপরও নজর রাখা উচিত। বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতে ড্রোন ওড়ানো হয়। এমনকি পুলিশ প্রশাসনও নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। সোমবার রাতে ড্রোনগুলো ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময়ই দেশের সব রাজ্যের সরকারকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তান মূলত ড্রোন হামলার চেষ্টা করেছিল বলেই জানিয়েছিল ভারতীয় সেনা। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, তবে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সব দিকেই তাই নজর রাখা হয়েছে। সেই আবহে কলকাতার আকাশে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তবে রহস্য কি শুধুমাত্র আকাশে রয়েছে কলকাতার, না মাটিতেও রয়েছে জানেন? আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এই কয়েকদিন আগে দেখিয়েছিলাম না শিয়ালদা স্টেশনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার সঙ্গে বিহারের যোগ পাওয়া গিয়েছে। আবারও আগ্নেয়াস্ত্র, পিস্তল এবং কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে হেস্টিংস থানার পুলিশ। এজেসি বোস রোডের উড়ালপুরের কাছ থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের থেকে 7mm পিস্তল উদ্ধার হয়েছে, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আর পুলিশই অভিযানের সময় পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা। অন্যদিকে এটা তো হেস্টিংস থানা পুলিশের পক্ষ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে তপসিয়া রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ ফায়েম এবং মোহাম্মদ ফায়েজ, এই 2 ব্যক্তির নাম পরিচয় পাওয়া গিয়েছে।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র যেমন উদ্ধার করা হয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই জায়গাগুলোই বারবার ভয় দেখাচ্ছে যে কলকাতার বেশ ভালো ভালো জায়গা থেকে, প্রমিনেন্ট জায়গা থেকে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, যা নিয়ে কিন্তু সত্যি প্রত্যেকেই চিন্তায়। যে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। এরপর আমরা পরের খবরের দিকে নজর রাখবো। পরের খবর মানে এবার আমরা পাকচর জ্যোতি রানীর দিকে নজর রাখবো, কারণ জ্যোতি রানীকে যতবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যত দিন যাচ্ছে, 5 দিন তো তাকে হয়েছে, তখন এক একটা নতুন তথ্য পাওয়া যাচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে একটা তথ্য রয়েছে যে পাকিস্তানে নাকি বিয়ে করতে চেয়েছিলেন চরের রানী জ্যোতি মালহোত্রা। আইএসআই হ্যান্ডলার হাসান আলীর সঙ্গে জ্যোতির চ্যাট প্রকাশ্যে, পাকিস্তানে আমার বিয়ে করিয়ে দাও, বিয়েও করতে চেয়েছিল এই জ্যোতি রানী মালহোত্রা। মানে ঘরের খেয়ে সে পাকিস্তানকে শুধুমাত্র তথ্য দিয়ে, সেনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আইএসআই কে সাহায্য করেনি, সে পাকিস্তানে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিল। সেরকমই তো হাসানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। এই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পাকচর জ্যোতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে একটা খবর আসছে, জলঙ্গির 2 বাসিন্দাকে এনআইএর তলব। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাহেবনগর গোলাম কিবরিয়া ও খয়রামারির হাবিবুর রহমানকে নোটিশ দিল এনআইএ। নোটিশের বিষয়ে কিছুই জানেন না দাবি গোলামের পরিবারের সদস্যদের। অন্যদিকে হাবিবুর রহমানের দাবি কি কারণে নোটিশ তা তিনি নিজেই জানেন না। সূত্রে খবর 2014 সালের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে এনআইএ। এদিকে শুধুমাত্র যে কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তা নয়, মুর্শিদাবাদেও আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এবং সেখানে চীনা লোগো লাগানো রয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার 7টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি ও 13টি ম্যাগাজিন। ধৃত হাবুল শেখের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম হটস্পটে। হটস্পট প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় থাকবে। তবে এখন এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।